জিয়া চ্যারিটেবল ও জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারের বিশেষ আদালতের পথে বেগম জিয়া। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি। নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 19 বছরেও শেষ হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ, কাটছে না বিভ্রান্তি। হঠাৎ বিপদ সংকেতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মাগুরায় যুবলীগের সংঘর্ষে মায়ের পেটে নবজাতক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি সুমন সেন ঢাকায় গ্রেফতার। মাগুরায় গ্রেফতার আরও একজন। এবং রাজধানীতে বাড়ছে নারী বিক্রয়কর্মী ধর্ষণের ঘটনা, কর্মবিমুখ করতেই ঘটানো হচ্ছে এসব, বলছে আইন ও সালিশ কেন্দ্র। প্রতিরোধে তৎপরতা বাড়ানোর দাবি পুলিশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার 4 উপজেলায় হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের ও মৎস্য খামার প্লাবিত হয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার। শত শত কিলোমিটার কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে সরকার বরাদ্দ দেবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজার জেলার সদর, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু উপজেলা। 11টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ঘরবাড়ি, গবাদি পশু, কৃষি ফসল ও মৎস্য খামার হারিয়ে এখন সর্বশান্ত। রোববার থেকে বৃষ্টিপাত না হওয়ায় আস্তে আস্তে কমছে পানি, সাথে সাথে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি, কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতচিহ্ন। প্রায় 60-70টা ঘর ভাঙা গেছে, পানিতে নিয়ে গেছে। এমনকি 10-20টা ঘর এমনি টুকাইয়ে পাইতেছি না। ক্ষতি আবার পুষিয়ে উঠার সময় আবারও আমাদের বন্যায় কবলিত হয়েছে। আমরা 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, খুব চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। খাইতে লইতে খুব কষ্ট, ফগরও থাকেও নাই। চিংড়ি প্রজেক্ট, পোল্ট্রি খামার এবং স্থানীয় পুকুরের সমস্ত মাছ চলে গেছে। ব্যাঙের লোকরা এসে অনেক ডিস্টার্ব করে, মানে ওরা কিস্তি নেওয়ার জন্য এখন দিতে পারতেছি না। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ এবং রাস্তাঘাট মেরামত করার দাবি জানালেন এ স্থানীয় জনপ্রতিনিধি। এই মুহূর্তে যদি এদের প্রতিকারগুলো না করা হয় তাহলে মানুষ আরো কষ্টে দিনাতিপাত করতে হবে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানালেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও রাস্তাঘাট মেরামতে বরাদ্দ দেবে সরকার। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আমরাও ব্যক্তিগত তরফ থেকে ঘরবাড়ি নির্মাণ এবং মানুষের এখনো শুকনো খাবার এবং রান্না করা খাবার আমরা সরবরাহ করে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ না হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছেন রামু উপজেলার 102টি গ্রামের লক্ষাধিক বন্যা কবলিত মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতি বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও দ্বীপ উপজেলা হাতিয়ার 13টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। সরকারি ত্রাণ সহায়তা না থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অবশ্য দুর্গতদের সহায়তার পাশাপাশি উঁচু বেড়িবাঁধ নির্মাণ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি এবং পূর্ণিমার জোয়ারে গত শুক্র ও শনিবার পানির নিচে তলিয়ে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের 4টি গ্রাম। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ছোট ফেনী ও বামুনিয়া নদী উত্তাল থাকায় এখনো নামেনি পানি। জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, জেলেপাড়া ও আদর্শ গ্রাম। এছাড়া বেড়িবাঁধ ভেঙে দ্বীপ উপজেলার হাতিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 2 উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি উঠায় রান্নাবান্না করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। এখনো ত্রাণ সহায়তা না পাওয়ায় এসব এলাকায় দেখা দিয়েছে চরম খাবার সংকট। সব কিছু আমাদের বাসায় লেগে গেছে, সব বিচ্ছু আসে আমাদের ঘরে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রের বেলা ঘরে থাকতে পারি না। বাড়ি ঘর, মোষ গরু, অসহায় নদী ভাঙা লোকগল সব রাস্তা কোন জায়গায় আছে কোন জায়গায় নো আছে এখনো কোনো বলা যায় না। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব পানির নিচে এখন
এ অবস্থায় বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চিরা, গুড়, মুড়ি আছে, এগুলা দিয়ে আমি চালাইছি, কিন্তু আমাদের যে পরিমাণ লোকজন, এই পরিমাণ আমাদের বাজারও নাই, আর আমরা অন্য দিক থেকেও কোনো সহায়তা পাই নাই। তবে দুর্গতদের সহায়তার পাশাপাশি সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রকৃতির যে বর্তমান অবস্থা, এর সাথে সমন্বয় করে বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করতে হবে এবং বামনিতে যে রেগুলেটরটি এখন অকার্যকর অবস্থায় রয়েছে সেখানে রেগুলেটর করতে হবে। আশা করা যাচ্ছে আগামী জানুয়ারিতে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারব। বেড়িবাঁধ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৩৩৫ কোটি টাকা ব্যয়ের একটি ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নোয়াখালী। ছোট ফেনী নদীর ভাটিতে নোয়াখালীর মুসাপুরে অস্থায়ী বাঁধ অপসারণ না করায় নামছে না বানের পানি। এতে এখনো পানিতে তলিয়ে আছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ৯ উপজেলার ৮৭ ইউনিয়নের ৫ শতাধিক গ্রাম। এতে দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে ৭ লাখেরও বেশি মানুষ। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি নদীর অস্থায়ী বাঁধ অপসারণ করা হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতার মুন্ডার রিপোর্ট। সাগরের লবণাক্ত পানি রোধ ও মিঠা পানি সংরক্ষণের জন্য ছোট ফেনী নদীর ভাটিতে সমুদ্র উপকূলের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকায় গত ২৯ মার্চ নদীর মূল বাঁধ দেয়া শেষে চালু করা হয় ২৩ ব্যান্ডের এই রেগুলেটরটি। ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই মূল বাঁধটি দেওয়ার আগে বাঁধের নিরাপত্তার জন্য নদীর উজানে কাজিরহাট, সাহেবের ঘাট ও জনতা বাজারের কাছে ৩টি অস্থায়ী বাঁধ দেওয়া হয়। রেগুলেটরটি চালুর পর অস্থায়ী বাঁধগুলো অপসারণের কথা থাকলেও তা করা হয়নি। তবে বর্ষা মৌসুমের আগে বাঁধগুলোর মাঝে কিছু পরিমাণ কেটে দেওয়া হয়। এই সরু পথ দিয়ে নামতে পারছে না উজানের ছোট ফেনী নদী ও কুমিল্লার নতুন এবং পুরাতন ডাকাতিয়া নদীর পানি। আর বাঁধের সংকুচিত পথের কারণে পলিভরাট হয়ে পড়েছে রেগুলেটরের উজানের চ্যানেলটিও। সঠিকভাবে নিষ্কাশন হতে না পারায় উজানের পানির চাপে ভেঙে যাচ্ছে মুসাপুর ও চরইঞ্জিমান গ্রাম। এই বাঁধটা তো করছিল ওই বাঁধটাকে সফল করার জন্য, যখন এটা কাজটা আমাদের শেষ, বাঁধটা সফল হয়ে গেছে, এখন এই বাঁধটা রেখাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। গত ৮-১০ দিন বৃষ্টির কারণে পানিটা ক্লিয়ার ভাবে নামতে পারতেছে না। পানি নষ্ট কারণে আমার বাড়িঘর সব ভাঙিয়ে যেতেছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় গ্রামবাসীর প্রতিবন্ধকতা ও সময়ের অভাবে অস্থায়ী বাঁধগুলো অপসারণ করা যায়নি। বাঁধটা পুরোপুরি অপসারণ করতে চাচ্ছিলাম, কিন্তু স্থানীয় বাধার কারণে আমরা পুরোপুরি অপসারণ করতে পারিনি। দুপাশের লোকেরই একই কথা যে বাঁধ এই পাশে কাটলে পরে আর এক পাশ ভাঙবে। খোদ ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের অস্তিত্বের কথা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি অপসারণ করা হয়েছে অস্থায়ী বাঁধগুলো। ক্লোজারগুলি অপসারণ করা হয়েছে, পানিগুলি সুষ্ঠুভাবে চলে আসতেছে। এখানে যদি কোনো বাধা থাকে তাহলে হয়তো কাজিরহাটে আপে থাকতে পারে, কিন্তু কাজিরহাটে এখানে এসে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না পানি। মুসাপুর রেগুলেটরের উজানের অস্থায়ী বাঁধ ৩টি অপসারণ না হওয়ার নেপথ্যে কর্তৃপক্ষের অবহেলা, অনিয়ম নাকি দুর্নীতি, বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন সময় সংবাদ। ধরেও আধুনিকায়ন হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা। এতে দেশে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত নিয়ে বিভ্রান্তি কাটছে না। চট্টগ্রাম, নোয়াখালী উপকূলের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় কোমেন তেমন কোনো ক্ষতি করতে না পারলেও সতর্ক সংকেত ব্যবস্থায় আতঙ্কিত হয়ে ওঠে সেখানকার বাসিন্দারা। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কোমেনের রহস্যময় আচরণ তো ছিলই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রামে গত শনিবার থেকে টানা বর্ষণ দেখে জানা যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জন্য আবহাওয়া অফিস প্রথম থেকেই ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করে। বুধবার সন্ধ্যায় সতর্কতা সংকেত ৪ করা হয়, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম এবং কক্সবাজারের ৭ নম্বর বিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। আকস্মিকভাবে বিপদ সংকেত জারি করায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিগত ২০১৩ সালের ১৫ই মে ঘূর্ণিঝড় মহাসেনের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের যে সিগন্যাল সিস্টেম, এটাকে আসলে আরো ভালোভাবে ইমপ্রুভ করা দরকার, আরো মডার্নাইজ করা দরকার। বিশেষ করে যারা উপকূলীয় এলাকায় বসবাস করে, রাতের মধ্যে তারা আসলে আশ্রয়স্থলে যেতে পারছে না। এই বিষয়টা আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের আসলে এই বিষয়টা ভালোভাবে চিন্তা করা উচিত। ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত জারি করা হয় মূলত বন্দরকে কেন্দ্র করেই, তাই আবহাওয়া অফিসের সতর্ক সংকেতের উপর নির্ভর করে সব ধরনের প্রস্তুতি। এবার সারাদিন চুপ থাকার পর রাত 11টায় বিপদ সংকেত জারি করায় কিছুটা
ভোগান্তিতে পড়তে হয় বন্দর কর্মকর্তাদের। 4 নম্বর ছিল আমরা কন্ট্রোল রুম খুলেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে এরকম অবস্থা তৈরি হয়েছে, রাত 1টায় আমাদের অফিসে এবং 3টা পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করেছি, নির্দেশ দিয়েছি যে কি কি ব্যবস্থা নেওয়া হবে। এতে আমাদের অসুবিধা হলেও আমরা কিন্তু সেটা মোকাবেলা করেছি। সতর্ক সংকেত জারি নিয়ে আবহাওয়া অফিস যেমন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, তেমনি ঘূর্ণিঝড় কোমেনের রহস্যজনক আচরণে বিভ্রান্তির মধ্যে পড়েন আবহাওয়া অফিসের কর্মকর্তারাও। সাধারণত মৌসুমী সিজনে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় না, এবারটা কিন্তু ব্যতিক্রম। ঘূর্ণিঝড়টা উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়াতেই মানুষকে সরানোর ব্যবস্থা যেতে হবে, চার দিয়া দ্রুতই সাথে চলে যেতে হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একই ধরনের ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা জারি রয়েছে। 1996 সাল থেকে শুরু হয়েছিল সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ। 2000 সালের পর তা চূড়ান্ত হলো। নানা ত্রুটির কথা উল্লেখ করে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, বর্ষা মৌসুমে লিজ দেয়ায় প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে হাওর, জীবিকা হারাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। এবং গ্রাহকের আর্থিক সক্ষমতা বেড়ে যাওয়ায় কমছে কনজিউমার লোন, পার্সোনাল লোনের দিকে ঝুঁকছে ব্যাংকগুলো, সুদের হার বেশির অভিযোগ গ্রাহকদের। মাগুরায় যুবলীগের দুপক্ষের গোলাগুলিতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে সেন সুমন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় মাগুরার ওয়াবদা বাজার এলাকা থেকে নজরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 23 জুলাই বিকেলে যুবলীগের একাংশের নেতা কামরুল ভূঁইয়া এবং অপর অংশের নেতা আলী আজিবুর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় গোলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন, মিরাজ শেখ ও মমিন ভূঁইয়া নামে 3 ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মমিন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এদিকে এ ঘটনায় নাজমা খাতুনকে ওই রাতেই অস্ত্রোপচারের পর গুলিবিদ্ধ অবস্থায় একটি কন্যা শিশুর জন্ম দেন তিনি। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে গোলাগুলিতে নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল হোসেন বাদী হয়ে গত 26 জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমন হোসেন, আজিবর, মোহাম্মদ আলী সহ 16 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে ঢাকা থেকে খুলনাগামী ইগল পরিবহনে আমাদের গোপন সূত্রে 13 নম্বর এজাহারনামা আসামি মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা হোসেন আলী দেওয়ার পরকে আমরা আটক করতে সমর্থ হই। উত্তরা এক নারীকে গণধর্ষণের ঘটনার একদিনের মাথায় রাজধানীতে আরও 2 শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিরপুরের পীরের বাগ এবং হাজারীবাগের রায়ের বাজারে ধর্ষণের শিকার হয় ওই 2 শিশু। দুজনকেই ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাজারীবাগের ঘটনায় খোকন নামে একজনকে আটক করা হলেও মিরপুরের ঘটনায় কেউ আটক হয়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে উত্তরা এলাকায় সহকর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক কর্মজীবী নারী। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনায় অপরাধের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 2 জন। উত্তরার ঘটনার রেশ কাটতে না কাটতেই ধর্ষণের শিকার হলো 2 শিশু। এদের মধ্যে পীরের বাগে নির্যাতনের শিকার শিশুটির বয়স 7 আর রায়ের বাজার এলাকায় নির্যাতিত শিশুটির বয়স 9। পরীক্ষা শেষে দুজনের শরীরেই ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। আমার মেয়ে আর 3 মেয়ে ওরা খালি করে খেলছে। আমার 9 ডাবের খোসাটা দাও, আর ওই ডাবের খোসাটা দিচ্ছে না, ডাবের খোসাটা দিয়ে গেছে, দিয়ে মেলা করছে। ওরা দাসের কাকা আমার ছেড়ে দেন, মায়ের ডাকতেছে কয় না তোমার কিছু কম না না এ কইছে। এবার ওই ঘরের ভিতরে টান দিয়ে লই গেছে। একলা একলা ঘরের মধ্যে বইয়ে টিভি দেখতেছে, বৃষ্টি হচ্ছে আর তার মা ছিল গার্মেন্টসে। তো এই সময় গেলে মানে দরজা বন্ধ করে মানে আমার নাতিনের সাথে খুব অনেক দুর্দবস্তি করছে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ধরনের অপরাধ দমনে আগাম ব্যবস্থা নেওয়া কঠিন, তবে প্রতিটি ঘটনাকেই বিশেষ গুরুত্ব দেন তারা। এছাড়া এ ধরনের নির্যাতিতদের সহায়তার জন্য বিশেষ ডেস্ক খোলার কাজ চলছে বলেও জানান তিনি। একটা হেল্প ডেস্ক হবে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে,
যেখানে যে জাতীয় সমস্যাগুলো থানাতে গিয়ে সরাসরি বলা অনেকের পক্ষে সম্ভব হয় না, সেই বিষয়গুলো এখানে সরাসরি সেটা সাবমিট করা যাবে। সেখানে নারী পুরুষ উভয় রকমের কর্মকর্তা থাকবেন এবং যে ক্ষেত্রে যা দিয়ে বাস্তবতা ডিল করা সম্ভব, আমার ধারণা যে সেই প্রেক্ষাপটগুলোতে তারা সাপোর্ট করতে পারবে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, একজন মানুষের মানসিক বিকৃতির সবশেষ ধাপ হচ্ছে এই ধরনের অপরাধ, আর এটি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অল্প দিনের ব্যবধানে দুটি গণধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণের শিকার হয়েছেন দুজন নারী বিক্রয় কর্মী। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে, নারীদের কর্মবিমুখ করতে একটি শ্রেণী উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব ঘটনা ঘটাতে পারে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, গণধর্ষণ প্রতিরোধে বাড়ানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। ফখরুল শাহিনের রিপোর্ট। গত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর উত্তরায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক নারী কর্মজীবী গণধর্ষণের শিকার হন। এর কিছুদিন আগে 22শে মে রাজধানীর বাড়িধারা এলাকার একটি দোকান থেকে বাসায় ফেরার পথে চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। আশোকের তথ্য মতে গত 5 বছরে সারা দেশে গণধর্ষণের ঘটনা ঘটেছে 1135টি, যার মধ্যে রাজধানীতে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটলেও কর্মস্থল থেকে বাসায় ফিরতে চলতি পথে গণধর্ষণের ঘটনা এই বছরেই প্রথম। পাবলিক থেকেও কিছু বলতে পারতেছে না, কারণ এখানে নিশ্চয়ই এমন কিছু লোকরা আছে তাদের ভয় বলতে পারতেছে না। কেন? আমার কথা হচ্ছে না, তারা যেন কোনো ভয় না পায়। সরকার পক্ষ থেকে অবশ্যই কিছু করা হয়, যেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের যেন কোনো কিছুতে পিছিয়ে না আসতে হয়। কিভাবে যাই, আমরা ভালোভাবে বাসায় পৌঁছাইছি কিনা আমাদেরকে টেক কেয়ার অবশ্যই করতে হবে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না। আইন ও সালিশ কেন্দ্র বলছে, এই ধরনের ঘটনা নারীদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করবে, যা নারীদের কর্মজীবী হওয়ার ক্ষেত্রে বড় বাধা। অর্থনৈতিকভাবে যখন দেখা যাচ্ছে যে নারীরা সচ্ছল হতে চেষ্টা করছে, নিজেরা এম্পাওয়ার্ড হচ্ছে এবং অর্থনৈতিক কাজে তাদের অংশগ্রহণ বেড়েছে, সেই সময় ধর্ষণকে একটা হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হচ্ছে যে নারীদের চলাচলকে ব্যাহত করার জন্য। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি বলছে, কর্মজীবী নারীদের নিরাপত্তা জোরদার করতে দোকান মালিকদের জন্য একটি আচরণ বিধি তৈরি করা হচ্ছে। আমাদের কিছু দিক নির্দেশনা তৈরি হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন না হয়, তার জন্য প্রতিটা জনের সাথে আমরা সমন্বয় রেখে কাজ করে যাব আগামীতে। এদিকে ডিএমপি বলছে, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মহানগরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরো সজাগ থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রগুলোতে এই ধরনের ঘটনা ঘটবার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আমাদের ইনস্ট্রাকশন ইতিমধ্যেই দেওয়া আছে। নারী অধিকার কর্মীরা মনে করেন, গণধর্ষণ দমনে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারের বিশেষ আদালত এলাকায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। সেখানে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, জাফর, আপনি জানেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট এই দুটি মামলায় আজ খালেদা জিয়ার শুনানি রয়েছে এবং তারই অংশ হিসেবে সকাল 9টার দিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি তার বাসভবন থেকে বেরিয়েছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আপনি পেছনের যে গাড়ির বহরটি দেখতে পাচ্ছেন, সেই বহরটি মূলত বেগম খালেদা জিয়ার যে আদালতমুখী যেই বহর, সেই বহরে সাধারণত এই বহরে পুলিশের গাড়ি থাকে এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে প্রাইভেট বাহিনী রয়েছে, সেই বাহিনীর সদস্যরাও থাকেন। এর পাশাপাশি বরাবরই আমরা যেটি দেখি সেটি হচ্ছে চানখারপুল এলাকা অতিক্রম করার সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী তারাও এখানে জড়ো হন। আমরা আজও এখানে দেখতে পাচ্ছি যে 30 থেকে 40-50 জনের মতো নেতা কর্মী তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বেগম খালেদা জিয়ার গাড়িকে ঘিরে সেখানে স্লোগান। সকাল থেকেই আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে এখানে বেগম খালেদা জিয়ার আজকে আদালতে আসাকে সামনে রেখে পুলিশের বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 9টা থেকেই যখন থেকে জানা গেছে যে বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে বেরিয়েছেন, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় বিশেষ করে পুলিশের যে
এপিসি গাড়ি রয়েছে, সেই এপিসি দিয়ে বেশ টহল দেওয়া হয়েছে এবং এই আশপাশে বিশেষ করে যেই জায়গাটিতে পুলিশের ব্যারিকেড রয়েছে এই জায়গাটির আশপাশে বিএনপির নারী পুরুষ কিংবা অন্য কোনো নেতাকর্মীকেই এখানে জড়ো হতে দেওয়া হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি কড়াকড়ি এবং বাধাকে উপেক্ষা করেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন এবং তারা এখন খালেদা জিয়ার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরকে পাশেই খালেদা জিয়ার গাড়ি বহরের পাশেই তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেই মামলাগুলো চলছে সেই মামলাগুলোর বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন। জাফর, এর পাশাপাশি আপনাকে গত 23 জুলাই আদালতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে একটু ধারণা দেই। আর সেটি হচ্ছে যে গত 23 জুলাই মূলত কোনো ধরনের আসামি পক্ষের কোনো ধরনের বাধা কিংবা কোনো ধরনের নোটিশ ছাড়াই স্বাভাবিকভাবে আদালতের যে কার্যক্রম সেই আদালতের কার্যক্রম শুরু হতে পারে এবং সেদিন মূলত প্রথমবারের মতো খালেদা জিয়ার উপস্থিতিতে এই মামলার কার্যক্রম হয় এবং এই মামলায় যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, সেই মামলায় যে বাদী এবং প্রথম সাক্ষী দুদকের প্রথম সাক্ষী তাকে জেরা করা হয় খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট মাহবুব হোসেন এবং সেই জেরার সময় মূলত খালেদা জিয়ার আইনজীবীরা যেই বিভিন্নভাবে আদালতে এবং মামলা এজাহারের সময় বাদী যেসব বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলোর ভেতরে বিভিন্ন ধরনের আইনি অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। সাক্ষ্যের ক্ষেত্রেও বিভিন্ন অসঙ্গতি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এর পাশাপাশি এই দুদকের যে আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটির বৈধতা কিংবা সেই মামলাটির আইনগত ভিত্তি নিয়েও তারা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে দুদকের যে এই মামলার যিনি বাদী হারুনুর রশিদ তিনি যতদূর সম্ভব সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এর পাশাপাশি এই আপনি জানেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মূলত এই মামলাটি করা হয়েছে এবং সে সময়ে এই মামলার আরও বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়, পরে সেই সব মামলা প্রত্যাহার হয় এবং এইসব বিষয়েও বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মূলত এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দর্শক, আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের যে মামলা সেই দুটো মামলা দুটোতে হাজির হওয়ার জন্য আদালতের দিকে যাচ্ছেন এবং আজকে আমরা বিগত 10-15 বার যে বেগম খালেদা জিয়া 10-11 বার যে বেগম খালেদা জিয়া এই আদালতে উপস্থিত হয়েছেন সেই আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি নেতা কর্মীর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে মূলত শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজের একটি ছাত্রাবাস সেটি সেই এলাকাটি অতিক্রম করছে এবং এরই মধ্যে আমরা যতদূর জেনেছি যে বেগম খালেদা জিয়ার আইনজীবী দুদকের যে আইনজীবী অ্যাডভোকেট কাজল তারা সবাই আদালতে উপস্থিত হয়েছেন এবং নিয়ম অনুযায়ী সাধারণত যেই ঘটনাটি ঘটে থাকে সেটি হচ্ছে যে সকাল 10:30টার দিকেই মূলত আদালতের কার্যক্রম শুরু হয় এবং সেই কার্যক্রমকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া যে আদালত রয়েছে বিশেষ আদালত ঢাকা আলিয়া মাদ্রাসা এবং কেন্দ্রীয় কারাগারের মাঝে অবস্থিত যেই আদালতটি রয়েছে আদালতের যেই মাঠটি রয়েছে সেই মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি এই মুহূর্তে এগিয়ে চলেছে। তবে আমরা যেটি আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে এখন মূলত একটি মামলা দুটো মামলার একটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সেই মামলার একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন দুদকের এই মামলার বাদী এবং প্রথম সাক্ষী হারুনুর রশিদ তাকে সেই স্বাক্ষর পরে এখন মূলত যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে আসামি পক্ষের আইনজীবীরা
বাদী যে সাক্ষ্য দিয়েছেন, প্রথম সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন, তার ভিত্তিতে তাকে জেরা করা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রথম জেরাটি অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতেই গত 23শে জুলাই। সেই দিনটিতে সাংবাদিকরা আদালতের ভেতরে ক্যামেরা বাইরে রেখে এবং অন্যান্য যন্ত্রপাতি বাইরে রেখে সাংবাদিকরা সেখানে উন্মুক্তভাবে সেই যে কার্যক্রম সেটি দেখতে পারেন এবং তারই অংশ হিসেবে আমরাও সেখানে ছিলাম, আর অনেক সাংবাদিক ছিলেন। আমরা যেটি দেখেছি সেখানে মূলত বিভিন্নভাবে দুদকের এই মামলার যিনি বাদী এবং প্রথম সাক্ষী তার সাক্ষ্যের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে। এর অন্যতম একটি প্রধান যুক্তি যেটি খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থাপন করেছিলেন সেটি হচ্ছে তারা বলছেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলায় সাক্ষী নেওয়া হয়েছে একজন সাক্ষীর, সেই মামলাটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয় এবং সেই কারণেই বেগম খালেদা জিয়া এই ট্রাস্টের একজন এবং তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বা রাষ্ট্রের কর্মী হিসেবে এখানে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে তাতে ছিলেন না। কিন্তু দুদকের যে আইন রয়েছে সেই আইনে মূলত বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থ তছরূপের এবং দুর্নীতির অভিযোগই মূলত তদন্ত করা হবে। এই গ্রাউন্ডে এর ভিত্তিতে তারা সেদিন এই মামলার আইনগত ভিত্তি নিয়ে দুদকের যে প্রধান সাক্ষী এবং মামলার বাদী তাকে প্রশ্ন করেছেন। এই বিষয়ে কিন্তু তখনই কিন্তু দুদকের যে আইনজীবী তিনি যেটি বলেছেন যে আসামি পক্ষ যেই যুক্তি তুলে ধরছে সেই যুক্তির কোনো আইনগত ভিত্তি নেই বলে দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজল সেদিন দাবি করেছিলেন। এর পাশাপাশি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ আদালতের এলাকার যে মাঠের ভেতরে পৌঁছে গেছেন। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণের মাঠের কাছেই আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাফর, আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বকশীবাজারের এই অস্থায়ী বিশেষ জজ আদালতে আসছিলেন সেই গুলো জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। বেগম খালেদা জিয়া কিন্তু এই মাত্র এই আদালতের সামনে চলে এসেছেন, তার গাড়ি বহরটি এখানে চলে এসেছে। তার যে নিরাপত্তারক্ষীরা রয়েছেন, সিএসএফ এর সদস্যরা রয়েছেন, পাশাপাশি এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি তিনি যে আদালতে আজকে হাজিরা দিবেন এই দুটি মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যে এখানে আসবেন, সেই কারণে কিন্তু এই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু সকাল থেকেই শক্ত নজরদারি করছেন এই এলাকাটিতে। বিশেষ করে এই এলাকাটিতে সাধারণ মানুষের চলাচলের উপরও কিন্তু নজরদারি করা হচ্ছে। বিশেষ করে এই আদালত চত্বরের ভেতরে আইনজীবী, সাংবাদিক এবং এই বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া আর কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আপনারা জেনে থাকবেন যে আজকের দিন দিয়ে তিনি এ পর্যন্ত ৭১টি কার্য দিবসের মধ্যে আজকের দিন দিয়ে তিনি ১২তম দিনের মতো এই দুটি মামলায় হাজিরা দিচ্ছেন। সবশেষ তিনি আদালতে হাজিরা দিয়েছেন গত 23 জুলাই। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে এই আদালতে। দুই মামলারই এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুনুর রশিদ। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আসামিপক্ষের আংশিক জেরা করা হয়েছে গত 18 জুন ও 23 জুলাই। খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করেছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়িতেই অবস্থান করছেন। তিনি এখনো গাড়ি থেকে নামেননি। অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে সকাল 10:30 থেকে এই আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা। সেই কারণে এখন কিন্তু 10:30 বাজতে আর মিনিট দেড়েকের মতো বাকি আছেন। সেই হিসেবে আর হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই তিনি গাড়ি থেকে নামবেন এবং আদালতে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়ি থেকে
নেমেছেন। তিনি আদালতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন, অনেক ক্যামেরা রয়েছে তার পিছনে। তারা আশা করছিলেন যে তিনি হাত নেড়ে হয়তো তাদের দিকে তাকাবেন, ছবি নেওয়ার জন্য সুযোগ দিবেন, কিন্তু তিনি সেদিকে না গিয়ে সরাসরি আদালতের দিকে হাঁটছেন। তার সঙ্গে কিন্তু রয়েছেন তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন, পাশাপাশি রয়েছেন তার আইনজীবীরা, তাকে কিন্তু সঙ্গে করে নিয়ে এই আদালতে প্রবেশ করছেন। এর আগের দিনও কিন্তু তিনি গাড়ি থেকে নেমে সরাসরি আদালতে প্রবেশ করেছিলেন এবং ওই দিনের অর্থাৎ 23 জুলাইয়ের যে আদালতের কার্যক্রম, সেই কার্যক্রম শেষে বেরিয়ে এসে কিন্তু সাংবাদিকদের সামনে তিনি দাঁড়িয়েছিলেন এবং ছবি দিয়েছিলেন। তিনি প্রবেশ করবেন ঠিক এই যে বিশেষ আদালতের যে বিচারের জন্য যে কক্ষ অর্থাৎ এজলাস, সেই এজলাসের সামনেই তিনি রয়েছেন। এখন তিনি প্রবেশ করছেন। তার পাশাপাশি দেখছি সিএসএফ সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু এখানে শক্ত নজরদারি করছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই মামলা সম্পর্কে আরো কিছু তথ্য, আজকে যে বিষয়টি হতে পারে, আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আইনজীবীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই আজকের দিনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে দুদক কর্মকর্তার। পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় আগে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই সাক্ষ্য গ্রহণের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন অর্থাৎ বেশ কয়েকটি তারিখে উপস্থিত ছিলেন না। এই মর্মে তার আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন করেছেন যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাক্ষ্য গ্রহণের সময় হাজির ছিলেন না, সেহেতু ওই সাক্ষ্য গ্রহণটি বাতিল করা হোক। এই মর্মে তারা উচ্চ আদালতে একটি আবেদন করেছেন। সেই আবেদন এখনো সেখানে বিচারাধীন রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে। সেটির এখনো কোনো নিষ্পত্তি না হয়, অর্থাৎ উচ্চ আদালত থেকে কোনো ধরনের নির্দেশনা না আসায়, সেটি বাতিল নির্দেশনা না আসায় সেই বিচারিক কার্যক্রম এখানে মুলতবি রাখার জন্য তারা আবেদন করেছেন। সে পর্যন্ত তারা সময় আবেদন করবেন, সেখান থেকে কোনো ফলাফল না আসা পর্যন্ত। আর তার পাশাপাশি আজকে যে বলছিলাম চ্যারিটেবল ট্রাস্টের যে চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা, সেই মামলার জেরা করা হবে দুদক কর্মকর্তাকে। সেই জেরার পরপরই কিন্তু দুপক্ষের যে শুনানির পরেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে যে আর আদালত কি ধরনের সময় দেন, কবে সময় দেন বা কি ধরনের নির্দেশনা দেন, তার পরপরই কিন্তু আমরা জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলার কিন্তু আমরা আপনাকে গত বছরের 19 মার্চ এই দুই দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আর এই মামলার আগের বিচারক ছিলেন বাসুদেব রায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে সরিয়ে অন্য একজনকে নেয়ার আবেদন করা হলে পরবর্তীতে কিন্তু আবু আহমদ জমাদারকে এই আদালতের বিচারক হিসেবে নিযুক্ত করা হয় এবং তিনি এই মামলার এই বিচার কাজ পরিচালনা করছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জাফর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারের অস্থায়ী আদালতে হাজির হয়েছেন বেগম খালেদা জিয়া। তো আদালত প্রাঙ্গণ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। এর আগে বকশীবাজারের বাহির থেকে আমাদেরকে জানিয়েছিলেন ওমর ফারুক। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ারকে জামিন এবং আমানুল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে নথি না আসায় আব্দুল আউয়াল মিন্টুর মামলার শুনানি হয়নি। গতকাল বিকেলে এম কে আনোয়ার ও আমানুল্লাহ আমানের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আমানের 42টি মামলার মধ্যে 30টি মামলায় জামিন নামঞ্জুর করা হয়। এম কে আনোয়ারের 8টি মামলার মধ্যে 7টিতে জামিন এবং নথি না আসায় অপর মামলায় শুনানি হয়নি। এছাড়া আব্দুল আউয়াল মিন্টুর মামলার নথি না আসায় শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গতকাল সকালে ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এই 3 নেতা। বিএনপি নেতা এম কে আনোয়ার এবং আমানুল্লাহ আমানের বিভিন্ন ধরনের মামলায় নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে বিভিন্ন থানায়, 50টি মামলায় আজকে শুনানি হয়েছে। এর মধ্যে 5টি মামলায় এম কে আনোয়ারের বিরুদ্ধে ছিল, সেই মামলায় তার জামিন হয়েছে এবং 45টির মধ্যে মামলা যেটা আমানুল্লাহ আমান, তার জামিন নামঞ্জুর করা হয়েছে। দিকে ম্যাজিস্ট্রেট কিছু মামলায় জামিন দিয়েছেন, কিছু জামিন দেন নাই। সেটা আমরা আইনগত দিকটা পরবর্তী হায়ার কোর্টে যাবো তো আমার ব্যাপারটা, তখন আমরা এটা না এই যে এই বক্তব্যটা আপিল ডিভিশনের যে ম্যান্ডেটরি প্রভিশন কি না, এটা হাইয়েস্ট কোর্টের সিদ্ধান্ত নেবে। দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটাই মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন 2019 সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা বক্তব্য রাখেন। আগামী নির্বাচন যথাসময় হবে, কোনো মধ্যবিত্ত নির্বাচন নয়।
সেই নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিএনপির সেই নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, শেয়ার নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা সংসদে নাই। সংসদে যেহেতু তারা প্রতিনিধিত্ব করেন না, কাজেই সেই নির্বাচনকালীন সরকারে তাদের কোনো শেয়ারেরও কোনো সুযোগ নেই। এবং যতই তারা বকুক না কেন, বেগম খালেদা জিয়া গতকালকেও বলেছেন যে তারা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসেননি। যতই তারা আজকে বাগাড়ম্বর করুন না কেন, ইনশাল্লাহ ওই নির্বাচনে তারা অংশগ্রহণ করতেই তাদেরকে হবে, করবেই। তাদের অস্তিত্বের জন্যই, গণতন্ত্রের স্বার্থেই তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। শেখ হাসিনার নেতৃত্বেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। খালেদা জিয়া 2011 সালে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, বাস মিস করে দৌড়ে গেছেন। বাস গেছে কুল্যারচর, আপনি বসে ঢাকায়, চিটাগাং বুঝতে পারবেন না। 2019 সালে যদি মাথায় জোর থাকে, চিটাগাং বুঝতে পারলেন হয়তো নিয়ে ট্রেনে উঠতে পারবেন, নির্বাচন করতে পারবেন। আর তা না হলে এই দেশে মুসলিম লীগের যে অবস্থা হয়েছে, মুসলিম লীগের সভাপতিকে কেউ নাম বলতে পারে না। বলতে পারবেন কেউ এখানে? কেউ জানে। আপনার দলের দশা এই হবে। বরিশালে সিএনজি অটোরিকশা চালকদের বাস ভাঙচুরের প্রতিবাদে বরিশাল বাস মালিক শ্রমিকদের ডাকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটের কারণে সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে গতকাল সকালে বরিশালের গৌরনদী পয়সারহাট রুটে থ্রি হুইলার শ্রমিকরা মহাসড়ক অবরোধের সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর চালায়। ওই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে বরিশাল বাস মালিক শ্রমিক সংগঠন। বরিশাল থেকে আমি রাজশাহীতে যাব, সমস্ত বাস যোগাযোগ বন্ধ, আমি চরম ভোগান্তিতে পড়েছি। ভোগান্তি বাস চলে না বা মাহিন্দ্রগুলো তাও চলতেছে না, তাও খুব ভাঙচুর করতেছে পিঠে পিঠে। বাস চলাচল তো বন্ধ, আমরা তো যাইতে পারি না। আমি বরিশাল থেকে ফরিদপুর যাব, চাচ্ছি যে এটা খুব দ্রুত সমাধান হয়, যাতে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি। প্রাকৃতিকভাবে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওর বাওর জলাশয়ে আছে নানা প্রজাতির দেশি মাছের সম্ভার। কিন্তু এই বিশাল মৎস্য ভাণ্ডার যাদের আয়ের একমাত্র উৎস, অভিযোগ আছে সেই হাওরবাসী দরিদ্র মৎস্যজীবীরাই এখানকার মাছ ধরতে পারেন না। বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হাওর লিজ দেয়ায় এসব মাছের দখল চলে যায় প্রভাবশালীদের কাছে। হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে মৎস্যজীবী হাওরবাসীর জীবনযাত্রার এই টানাপোড়েনে নিয়ে দেখুন আমার একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিল রহমান। অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থেকেও নিরন্তর জীবন সংগ্রামে ছুটে চলেন হাওরবাসী। মাছ ধরা আর কৃষিকাজ হাওরবাসীর জীবিকার প্রধান মাধ্যম হলেও বেশ কয়েক বছর ধরেই মাছ ধরার সুযোগ কমে আসায় বিকল্প জীবিকার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন তারা। আমরা জাল বাইয়া খাইতাম যাই, যারা বিল লিজ নেয় এরা মানা করে জাল বাল লইয়া যা খামলা খাজলা দেই আর খাই। যদি লিস্টে বাদ দেওয়া হইতো আর জাল জুল বাইতাম আমরা শান্তিমতো চলতাম। অভিযোগ আছে বিভিন্ন সময় সরকারি বেসরকারি উদ্যোগে হাওরে মাছের পোনা ছাড়া হলেও এর সুফল পান না হাওরবাসী। কিন্তু এ নিয়ে অনেকটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। সরকার যে বিভিন্ন সময় মাছ ছাড়ে, এই মাছ যদি আমরা মারতে পারতাম তাইলে তো আমরা জীবিকা নির্বাহ, এই মাছ আমরা মারতে দেয় না। প্রভাবশালী মানুষজন উন্মুক্ত জলাশয় যেখানে স্রোতস্বিনী আছে সেখানেও বদ্ধ জলাশয় দেখিয়ে লিজ নিয়ে থাকেন, যেটা অবৈধ। লিজ না দিয়ে যদি গরিব জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হতো তাহলে সরাসরি আইনগতভাবেই দরিদ্র জনসাধারণ এই মাছগুলোতে অ্যাক্সেস করতে পারত। সাধারণত লিজ দেওয়া হয় মৎস্য সমিতির অনুকূলে। প্রান্তিক জেলে যারা আছে তারা যদি ওই সমিতির বাইরে থাকে তাহলে কিন্তু তারা ওই লিজের প্রক্রিয়ার বাইরে কিন্তু চলে গেল। তাদের কল্যাণে যদি তাদের নেতৃত্ব কাজ না করে তাহলে এটাকে কতটুকু আমরা তাদেরকে ঠিক ওইভাবে ইয়ে করতে পারবো। তবে আশার কথা, হাওরবাসীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমন্বিত উন্নয়ন কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। প্রকৃতির অফুরন্ত ভান্ডার এই হাওর সমন্বিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনযাত্রার জন্য যে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার সেগুলো প্রত্যেকটাকে অ্যাড্রেস করে এই সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন চলছে হাওর অঞ্চলে। বিস্তীর্ণ এই ফসলি জমি আর কিছুদিন পর তলিয়ে যাবে অথই পানিতে। এ সময় উন্মুক্ত এই জলাশয় চলে যাবে প্রভাবশালীদের দখলে। তাই হাওরবাসীর জীবনমান উন্নয়নে জাল যার জলাতার এই নীতি বাস্তবায়নের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরি জরুরি বলে মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। হবিগঞ্জের বানিয়াচং হাওর এলাকা থেকে জাফর সাদিক, সময় সংবাদ।
গ্রাহকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং চাহিদার ধরন বদলে যাওয়ায় কমে এসেছে কনজিউমার লোনের পরিমাণ। এই ঋণ লেনদেনে জটিলতার কারণে ব্যাংকগুলো এখন পার্সোনাল লোন কিংবা এনি পারপাস লোনেই গ্রাহকদের বেশি উৎসাহিত করে। গত কয়েক বছরে এ ধরনের ঋণ থেকে ব্যাংকের আয়ও বেড়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, পার্সোনাল লোনে সুদের হার অনেক বেশি। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। রঙিন টেলিভিশন, ফ্রিজ কিংবা গাড়ি কেনা অথবা সন্তানের উচ্চ শিক্ষার্থে অর্থ সংস্থানে একসময় সীমিত আয়ের মানুষ দ্বারস্থ হতেন ব্যাংকের। গ্রাহকের উপার্জন ক্ষমতা আর ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে নানা ধরনের কনজিউমার লোন দেওয়ার প্রচলন ছিল সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের আয় বাড়ায় এবং চাহিদার ভিন্নতার কারণে এখন এ ধরনের ঋণের প্রয়োজনীয়তা কমে আসছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো কনজিউমার লোন আকারে এখন না বলে তারা বলছে পার্সোনাল লোন। পণ্যের বিনিময়ে নেওয়াটা দেখাতে গিয়ে তাকে ফলস ডকুমেন্ট তৈরি করতে হয়, যেটা আসলে লেনদেনের জন্য সুবিধা না, ব্যাংকার কাস্টমার সম্পর্কের জন্য ঠিক না। তো ব্যাংকার যদি তাকে বিশ্বাস করে এবং ঋণ দেয় তো এনি পারপাসেই দিতে পারে। তবে গ্রাহক চাহিদা পূরণে ব্যাংকগুলো এখন যে কোনো প্রয়োজনেই লোন দিয়ে থাকে। তবে এ ধরনের ঋণে সুদের হার 11 থেকে 17% পর্যন্ত হওয়ায় এখনো অনেকেই প্রয়োজন থাকলেও ব্যাংকের দ্বারস্থ হতে উৎসাহ বোধ করেন না। আমি একটা 10 লাখ টাকার দরকার পড়লো অথবা মেবি 5 লাখ টাকার দরকার পড়লো, লোন নিলাম, নিয়ে এই টাকাটা আমি বিজনেস পারপাস অথবা আদার্স অন্য কোনো পারপাসে আমি এটা কাজে লাগাইতে পারি। আমি যদি 3-4 লাখ টাকার লোন নেই, 5-6 মাস পরে টাকাটা পুরোটাই শোধ করলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে প্রায় 50-60 হাজার টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ব্যাংকাররা বলছেন টাকা ব্যয়ের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকায় এনি পারপাস লোন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ব্যাংকগুলোর আয়ের বড় অংশ আসে এ ধরনের ক্ষুদ্র ঋণ এবং সার্ভিস চার্জ থেকে। ব্যাংকগুলো যেটা করেছে সেটা হচ্ছে যে একদম স্পেসিফিক পারপাসে না থেকে একটু ওপেন হয়েছে, যে আপনার যদি কোনো একটা পারপাস থাকে সেই টাকাটা ভেন্ডরকে না দিয়ে আপনাকেই দিচ্ছে। শুরুতে যখন ছিল তখন এই লোনটা 3 লাখ টাকা পর্যন্ত দেওয়া যেত, এখন যেটা 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া যাচ্ছে। সো অটোমেটিক্যালি আসলে বোঝা যায় যে ভলিউমটা অনেক বেড়েছে। এ ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকি বেশি থাকায় সুদের হারও অন্যান্য ঋণের তুলনায় বেশি বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। আপনি যত জনের মধ্যে ছড়িয়ে দিবেন তত কিন্তু সম্ভাবনাটা কমে আসে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। তুরস্কের পূর্বাঞ্চলে একটি সেনা ক্যাম্পে কুর্দি বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন 2 সেনা সদস্য। এতে আহত হয়েছেন আরও অন্তত 31 জন। রোববার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রয়টার্স জানায়, আগ্রি প্রদেশের দোগোয়া বায়াজিদ শহরের ইরান সীমান্তে 2 টন ওজনের বিস্ফোরক ভর্তি একটি ট্রাক্টরের মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 সেনা সদস্য। আহত 31 জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে অপর এক ঘটনায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মার্দিন প্রদেশে কুর্দি বিদ্রোহীদের স্থলমাইন হামলায় নিহত হয়েছেন 1 সেনা সদস্য। এছাড়াও এই ঘটনায় আরও কমপক্ষে 8 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। খেলার খবর। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কাছে শেষ পর্যন্ত পরাজিত হলো ঢাকা টেস্ট। আউটফিল্ড ভেজা থাকায় মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ঢাকা টেস্টের শেষ দিনও পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ফলে দ্বিতীয় টেস্টেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো টাইগার ও প্রোটিয়াদের। এর আগে টানা বৃষ্টির কারণে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের খেলাও মাঠে গড়ায়নি। বৃষ্টি না হওয়ায় খেলা হয়েছিল শুধুমাত্র প্রথম দিন, যেখানে মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় টাইগাররা 8 উইকেটে সংগ্রহ করেছিল 246 রান। 13 রানে অপরাজিত থাকা নাসির হোসেনের নতুন ব্যাটসম্যানের সঙ্গে পঞ্চম দিনের খেলা শুরু করার কথা ছিল। মূলত ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার সকাল থেকেই দেশ জুড়ে টানা বৃষ্টি হচ্ছিল, যে কারণে পুরো 3 দিন মিরপুর স্টেডিয়ামের মাঠ ও উইকেট পুরোটাই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শুক্রবার একবারের জন্য সূর্যের দেখা পাওয়া না গেলেও তৃতীয় ও চতুর্থ দিনে কিছুটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল খেলা মাঠে গড়ানোর। তবে আবারও বৃষ্টি বাধায় তা সম্ভব হয়নি। আর শেষ দিন বৃষ্টি না থাকলেও আউটফিল্ডে পানি জমে থাকায় খেলা শুরু হওয়ার আগেই আজ সকালে দিনটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শেষের 2 দিন টানা বৃষ্টির কারণে খেলা না হওয়ায় সেই ম্যাচটিও ড্র হয়েছিল। ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজটি অমীমাংসিতই থেকে গেল। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারের বিশেষ আদালতে বেগম জিয়া। চলছে শুনানি। দ্বিতীয় দফা বন্যায় কক্সবাজারের 4 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি।
নোয়াখালীতে 13 গ্রাম প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 19 বছরেও শেষ হয়নি ঘূর্ণিঝড় সতর্ক সংকেত আধুনিকায়নের কাজ, কাটছে না বিভ্রান্তি। হঠাৎ বিপদ সংকেতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মাগুরায় যুবলীগের সংঘর্ষে মায়ের পেটে নবজাতক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি সুমন সেন ঢাকায় গ্রেফতার। মাগুরায় গ্রেফতার আরও একজন। এবং টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ঢাকা টেস্টের 5ম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা। দ্বিতীয় টেস্টেও ড্র হলো। 2 ম্যাচের টেস্ট সিরিজে পয়েন্ট ভাগাভাগি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *START SPACE SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।